মাধ্যমিকের আজকে আমরা পড়বো তাপের ঘটনা। তো এই চ্যাপ্টারটা দেখো, ভালোভাবে তোমরা পড়ো। আচ্ছা, যারা প্রত্যেকটা ভিডিও আমাদের ডিসক্রিপশনের লিঙ্কে আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো, সব কিছু আছে। ঠিক আছে, এবার বলছি দেখো যে তাপের ঘটনা প্রথমে কি আছে। তো এখানে আমাদের জানতে হবে যে তাপের প্রভাবে কোনো একটা বস্তুর মধ্যে কি পরিবর্তন ঘটে সেগুলো। যেমন ধরো একটা কোনো কঠিন পদার্থ আছে, তাহলে সেটাতে যদি তাপ দেওয়া হয়, ধরো এটা একটা কোনো পদার্থ আছে, তাহলে সেটার মধ্যে তাপ দেওয়ার কারণে কি কি পরিবর্তন ঘটবে সেগুলো এই চ্যাপ্টারে আমরা জানবো। তার আগে দেখো, যখন এটা তোমাদের একটা ছকের মাধ্যমে দেওয়া আছে, যখন দুটো একটা কোনো পদার্থ দুটো বা তিনটে ধাতু দ্বারা তৈরি হয়, মানে ধরো এটা দুটো একটা ধাতু দ্বারা মিশ্রণ হয়েছে, তাহলে এটাকে বলা হবে দ্বিধাতব পাত। ঠিক আছে, মানে এটা দুটো ধাতু দিয়ে একটা তৈরি হয়েছে। তাহলে এবার এই ধরনের পাতের মধ্যে যখন গরম করা হয়, জানো তোমরা, যখন যে কোনো জিনিস ধাতুকে গরম করা হয় তখন সেটার আয়তনটা বৃদ্ধি পায়, মানে সেটা বড় হয়। এবার সেই আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে কোনো একটা জিনিস উষ্ণতা বৃদ্ধি করলে, এটার ক্ষেত্রে যখন উষ্ণতা বৃদ্ধি করা হবে তখন এটারও আয়তনটা বৃদ্ধি হওয়ার চেষ্টা হবে। তার জন্য এটা মানে যে ধরো এই দুটো আছে, তাহলে দুটো ধরো আলাদা আলাদা আছে, এটা ধরো তামা আছে আর এটা ধরো লোহা আছে, তাহলে এই দুটো যখন গরম করা হবে তখন এগুলোর আলাদা প্রসারণ হবে, মানে একটার বেশি প্রসারণ হবে আর একটার কম। তার জন্য এটা এখানে যেটা তামাটার বেশি প্রসারণ হবে, দিয়ে তামাটা বেশি বড় হয়ে যাবে আর লোহাটা কম, দিয়ে এইভাবে বেঁকে যাবে। ঠিক আছে, কারণ একটা বেশি বড় হবে আর একটা কম, দিয়ে এইভাবে বেঁকে যাবে। তাহলে এইভাবে বলছি, যখন কোনো এইভাবে দ্বিধাতব মানে দুটো ধাতু দ্বারা কোনো একটা পাত রাখা হয়, তখন সেটার আয়তনটা বড় হয় দিয়ে একটা বেঁকে যায়। ঠিক আছে, তো এইগুলো হয় মনে রাখো। ঠিক আছে, এবার আমরা মেন যে টপিক আছে সেটা জানবো। একটা ধাতুর ক্ষেত্রে যখন উষ্ণতা বৃদ্ধি করা হয়, কঠিন ধাতুর ক্ষেত্রে, সেটা তিন ধরনের প্রসারণ হতে পারে। তার মানে কোনো একটা কঠিন পদার্থের ক্ষেত্রে যখন উষ্ণতা বৃদ্ধি হয়, সেটার মধ্যে দেখো তিন প্রকারের প্রসারণ হয়। ঠিক আছে, তাহলে কঠিনের প্রসারণটা কয় প্রকার বললাম? তিন প্রকারের হয়। আমি প্রত্যেকটা বলছি। প্রথম যেটা হবে সেটা হবে তার দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ মানে কি, একটা ধরো জিনিস আছে যে কোনো, তাহলে সেটা দৈর্ঘ্য বরাবর যখন পরিবর্তন হবে, এগুলো আবার ডিটেলসে আমরা জানবো এরপর। তাহলে এবার দৈর্ঘ্য বরাবর যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হবে তার দৈর্ঘ্য প্রসারণ। ঠিক আছে, নেক্সট এবার আছে ক্ষেত্রফল প্রসারণ। মানে যখন ক্ষেত্র প্রসারণ হবে, বা ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ এটাই বলা হয়। তাহলে ক্ষেত্র প্রসারণ মানে যখন একটা কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ একই সঙ্গে হবে, তার মানে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের যখন কোনো প্রসারণ ঘটবে সেটাকে ক্ষেত্র প্রসারণ বলা হয়। আর একটার আয়তন প্রসারণ, মানে কোনো কোনো কঠিন পদার্থের যখন আয়তনের প্রসারণ ঘটবে তখন সেটাকে বলা হবে আয়তনের প্রসারণ। তাহলে এতক্ষণে আমরা জানলাম যে একটা পদার্থের মধ্যে যখন কঠিন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হয় তখন তার তিন ধরনের প্রসারণ হয়। এবার যে তিন ধরনের প্রসারণগুলো একটা একটা করে আমরা বলবো। প্রথমে যেটা আছে সেটা হবে দৈর্ঘ্য প্রসারণ। তাহলে এবার আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণটা ভালোভাবে বলছি, তোমরা শোনো। তাহলে জানো তোমরা, যখন একটা কোনো কঠিন পদার্থ থাকবে তখন সেটার দৈর্ঘ্য অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটার ধরো একটা কোনো পদার্থ আছে, সেটার দৈর্ঘ্য আছে। ঠিক আছে, তাহলে এবার এটাকে ধরো আমরা গরম করলাম, দিয়ে এটার উষ্ণতা বৃদ্ধি হয়ে গেল, দিয়ে এটা ধরো মানে একটু বড় হয়ে গেল। তাহলে প্রথমে ধরো এটা ছিল L1, এটা ছিল ধরো L1, এটা হয়ে গেল L2। ঠিক আছে, তাহলে উষ্ণতা যখন বৃদ্ধি করলাম তখন এটার আয়তনটা দেখো L1 থেকে L2 হয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা রাশিমালা বার করব, যেটা মানে কতটা পরিমাণে আয়তনটা বাড়বে তারপর সেগুলো নির্ণয় করা যাবে তাই। ঠিক আছে, এবার ধরো এই পদার্থটা উষ্ণতা বৃদ্ধি করে এটা করা হলো, তাহলে এটার উষ্ণতা ধরো T1 ছিল, এটা ছিল T2, তাহলে কি হবে যে T2 ইজ গ্রেটার দেন T1, মানে এটার উষ্ণতাটা এটার থেকে বেশি, তার কারণে এটা আয়তনটা বৃদ্ধি হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো জিনিস বার করবো, তোমরা এগুলো ভালোভাবে লিখে নাও কারণ বইয়ে এগুলো নাই, আমি ভালো করে বলছি। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমরা জানবো এখানে যে দৈর্ঘ্যের পরিবর্তন। ঠিক আছে, দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়। আচ্ছা, পরিবর্তন মানে তোমরা জানো বিয়োগফল। তাহলে এবার পরিবর্তন মানে কি, ধরো একটা জিনিস 5 মিটার থেকে 7 মিটার হয়ে গেল, তাহলে সেটার পরিবর্তন কত? 2 মিটার। কিভাবে অ্যান্সারটা এলো? 7 থেকে 5 বিয়োগ করে। তার জন্য এখানে অন্তিম যেটা থাকবে সেই অন্তিম থেকে প্রাথমিক যখন বিয়োগ করব সেটাতে পরিবর্তন চলে আসবে। তাহলে এবার এখানে দৈর্ঘ্যের পরিবর্তন কত আসবে? তাহলে L2 মাইনাস L1। ঠিক আছে, এটা হয়ে গেল দৈর্ঘ্যের পরিবর্তন, মানে একটা কঠিন পদার্থের যখন উষ্ণতা বৃদ্ধি করা হয় সেটা দৈর্ঘ্যের পরিবর্তন L2 মাইনাস L1। এবার জানবো উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন মানে জানো তোমরা, যখন উষ্ণতাটা ধরো কম থেকে বেশি হয়ে গেল, তাহলে উষ্ণতার পরিবর্তন কত আসবে? T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে এই দেখো এই দুটো হলো
দৈর্ঘ্যের পরিবর্তন এবং উষ্ণতার পরিবর্তন। এবার এখান থেকে আমরা মেন যে সমীকরণটা আমরা বার করব, এটা আমরা দৈর্ঘ্য প্রসারণ যখন হবে তখন সেটার কি প্রসারণ হবে সেটা আমরা বলছি। আচ্ছা যদি বলো যে দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে, তাহলে কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে তার যে প্রসারণ হয় তাকে বলা হয় তার দৈর্ঘ্য প্রসারণ। যদি চাও লিখে নাও, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বলছি যে এখানে অতএব লিখছি আমি, দেখো যে L2 মাইনাস L1, এটা L2 মাইনাস L1 সমানুপাতি T2 মাইনাস T1। আচ্ছা এটা সমানুপাতি আশা করছি জানো, যদি না জানো তোমাদের ক্লাস 10-এ আছে, অঙ্ক বইয়ে দেখবা 13 নম্বর অধ্যায়। তাহলে এবার এটার মানে যে এটা এবং এটা সমানুপাতি, তার মানে যদি ওইদিককার মানে দেখো এই যে L2 মাইনাস L1 এটা যদি বৃদ্ধি পায় তাহলে T2 মাইনাস T1 এটাও বৃদ্ধি পাবে। এটা কেন সমানুপাতি হলো, কারণ দেখো এখানে উষ্ণতার পরিবর্তনটা যত হবে সেটার আয়তনটা তত বেশি হবে, মানে উষ্ণতার পরিবর্তন যত বাড়বে আয়তনের পরিবর্তনটাও তত বাড়বে, তার জন্য এটা সমানুপাতি। যদি উষ্ণতার পরিবর্তন বাড়ে এবং এটা কমে তাহলে ব্যস্তানুপাতি হবে, কিন্তু এখানে দুটোই বৃদ্ধি পায় তার জন্য এটা সমানুপাতি। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস লিখছি দেখো, L2 মাইনাস L1 যেটা আছে সেটা আবার সমানুপাতি হবে L1 এর সঙ্গে। ঠিক আছে, L2 মাইনাস L1 এটা সমানুপাতি L1। মানে প্রথমে দেখো যে পরিমাণে দৈর্ঘ্যটা ছিল সেটার সঙ্গে উষ্ণতার পরিবর্তনের সঙ্গেও সমানুপাতি। এটা কেন হলো, ধরো একটা কোনো ছোট জিনিস আছে আর একটা কোনো বড়, এবার যদি সেই দুটোর আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে যেটা আয়তনে বড় মানে যেটার এলটা বড় মানে যেটা বেশি বড় হবে সেই ক্ষেত্রে তার দৈর্ঘ্য প্রসারণটাও বড় হবে, কারণ সেটার দৈর্ঘ্যটা বড় ছিল তার জন্য সেটার কারণে সেটা হচ্ছে। তাহলে এবার এখানেও সেম দেখো, প্রাথমিক দৈর্ঘ্যটা যত বড় থাকবে এই যে পরিবর্তনটাও তত বেশি হবে, কারণ এটা যত বড় হবে দৈর্ঘ্য প্রসারণটা তত বেশি হবে, তার জন্য প্রসারণটাও বড় হবে। ঠিক আছে, তাহলে এবার একসঙ্গে যদি এই দুটো লিখি তাহলে কি পাবো, L2 মাইনাস L1 এটা সমানুপাতি হবে, দেখো এখানে আছে L1। আচ্ছা এটা যৌগিক ভেদের সূত্র, হ্যাঁ মানে একটা সূত্র ক্লাস তোমাদের 10 এর মধ্যেই আছে। এবার দেখো এখানে L1 টা থাকবে আর এখানে কি আছে T2 মাইনাস T1। এখন যদি নাও দিতে পারো ক্লাস বললাম 13 নম্বর অধ্যায়ে তোমাদের অঙ্ক, সেখান থেকে সব তোমরা বুঝবা। ঠিক আছে, এবার দেখো এই L2 মাইনাস L1 এটাকে সমানুপাতিকে সমান করতে কি লাগে, একটা ধ্রুবক, এখানে ধ্রুবকটা আসবে আলফা, এখানে তারপরে আছে L1, তারপরে আছে T2 মাইনাস T1। ঠিক আছে, এভাবে পরপর লিখো। এবার এখান থেকে যদি আমরা এই যে আলফা আছে সেটা যদি বার করি মানে এটা, তাহলে L1 আর T2 মাইনাস T1 এটা গুণ আছে, এদিকে কি হয়ে যাবে ভাগ, তাহলে আমরা কি পাবো যদি ভাগ হয়ে যায় তাহলে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটা দেখো একটা সূত্র। এবার এই যে সূত্রটা তোমাদের বইয়ে দেখো ডাইরেক্টলি দেওয়া আছে, মানে তোমাদের বইয়ে এগুলো প্রমাণ করা নাই, তো আমি এটা প্রমাণ করে দেখালাম কারণ একটু দরকার, তো কিভাবে এটা এলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, আলফা সমান L2 মাইনাস L1 সমান L1 ইন্টু T2 মাইনাস T1। এই সমীকরণটা তোমরা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম দেখো, একটা জিনিসের মধ্যে যে দৈর্ঘ্যটা আছে সেটার যখন আয়তন বৃদ্ধি পেলো তাহলে সেইগুলোর পরিবর্তন বার করে সেগুলো সমানুপাতি করে এখানে আমরা একটা সূত্র বার করলাম। এবার যে আলফা আছে সেটার মানে সেটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এটার মানে কোনো একটা বস্তু আছে ধরো, তাহলে সেটার দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় তাহলে একক উষ্ণতা মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে সেটার প্রতি একক দৈর্ঘ্যে মানে তার যে দৈর্ঘ্য আছে সেটা যতটা পরিমাণে বৃদ্ধি হয় সেটাকে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা এই যে আলফা আছে সেটা তাকে বলা হয়। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি, তারপরে এই করবো, এটা আশা করছি লিখে নিয়েছো তোমরা। এবার আমি ওটাই লিখাবো যে আলফা কাকে বলে, মানে সেটার সঙ্গে কি হয়, তাহলে সেটাকে বলে লিখো প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্র্যাকেটে আলফা, এটা কাকে বলে লিখো, কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বোঝা গেল, যখন বললাম কোনো একটা বস্তুর মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করব তাহলে যে আয়তনটা বাড়বে মানে যে দৈর্ঘ্যটা বাড়বে সেটাকে বলা হবে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নেক্সট এবার বলছি দেখো,
একটা পদার্থ যখন সেটার আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বৃদ্ধি করলাম, তাহলে সেটা কোন এককে পরিমাপ করব সেটা আমরা জানবো। তাহলে আলফা সমান জানলাম আমরা L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এটা আমাদের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা দেখো একক বার করব, মানে যে আলফা আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা কিসের সাহায্যে পরিমাপ করা হয়। একক মানে কি, যেটা পরিমাপ করা হয়। তাহলে এবার দেখো একক আমরা যদি এসআই একক বার করি, তাহলে এসআই একক কত আসবে, এখানে এল মানে দৈর্ঘ্যের একক কি হয় মিটার, আবার নিচেও আছে এম দৈর্ঘ্যের একক মিটার, এখানে উষ্ণতার একক এসআই একক কেলভিন। তাহলে মিটার মিটার কেটে যাবে, দিয়ে চলে আসবে অ্যান্সার কেলভিন টু দি পাওয়ার -1, এটা হয়ে গেল এসআই একক। ঠিক আছে, সিজিএস একক যদি বার করি আমরা, তাহলে কি আসবে দেখো, ওপরে সেন্টিমিটার, আবার নিচেও কি আছে একটা দৈর্ঘ্য, তাহলে সেন্টিমিটার, আর উষ্ণতার কি ডিগ্রি সেলসিয়াস, তাহলে এবার কেটে গেল, দিয়ে অ্যান্সার হলো ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। তাহলে এই দুটো একক দেখো, এসআই একক কি পেয়ে গেলাম কেলভিন টু দি পাওয়ার -1, সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এবার আমরা দেখো মাত্রা বার করব। ঠিক আছে, তাহলে মাত্রা যদি বার করি, তাহলে এল এর মাত্রা কি হয়, দৈর্ঘ্যের এল, আবার নিচেও আর একটা দৈর্ঘ্য আছে এটাও এল, আর উষ্ণতার মাত্রা কি হয় থিটা। দেখো এটা আগে জানোনি, এটা থিটা বলা হয়, হ্যাঁ এটা থিটা। ঠিক আছে, তাহলে এল কেটে গেল, তাহলে থিটা টু দি পাওয়ার -1, এটা হয়ে গেল তার মাত্রা। এটাকে বলা হয় থিটা টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এগুলো আমরা দেখো যে দৈর্ঘ্য যে প্রসারণ গুণাঙ্ক সেটার মাত্রাগুলো বার করলাম। ঠিক আছে, এবার একটা আমরা লাস্ট জিনিস যেটা বোঝার আছে এখানে এটা সম্পর্কে, তারপরে আমরা অন্য টপিক আবার পড়বো। ধরো এটা লেখা আছে যে লোহার গলনাঙ্ক 12.6 ইন্টু 10⁻⁶, গলনাঙ্ক নয় সরি, এতটা। দেখো লেখা আছে যে লোহার ক্ষেত্রে যে আলফাটা হয় এতটা হয়, তাহলে এটার মানে কি, এটা কোশ্চেন, মানে লোহার আলফা বা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি 12.6 ইন্টু 10⁻⁶ হয়, এটা বলতে কি বোঝো, যে কোনো মান থাকতে পারে লোহার ক্ষেত্রে বা তামার ক্ষেত্রে, তো সেটা মানে কি আমি বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে শুনো। এটার মানে হবে লোহার প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে লোহার একক মানে কি, এক মিটার দৈর্ঘ্যে এতটা, মানে 1 মিটার দৈর্ঘ্যের এতটা পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে বোঝা গেল, মানে যখন আমরা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করব, তাহলে যে পরিমাণে লোহা আছে তার কি হবে, এত অংশটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এটা আশা করছি বোঝা গেল। ঠিক আছে, এবার দেখো নেক্সট, এবার যেটা আমরা জানবো, দৈর্ঘ্য প্রসারণ হয় একটা কোনো পদার্থের ক্ষেত্রে, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে, তেমনি তারপরে তার ক্ষেত্র প্রসারণ সম্পর্কে হয়। এবার ক্ষেত্র প্রসারণ মানে তোমরা জানো যে ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই থাকবে, সেটা ক্ষেত্রফল হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা ধরো একটা জিনিস আছে, এটা দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, দুটোই আছে, তাহলে এটাকে তার ক্ষেত্র প্রসারণ বলা হবে। তাহলে এবার তোমরা হেডিং দাও যে ক্ষেত্র প্রসারণ। ঠিক আছে, এবার সেটা কি হয় দেখো, আচ্ছা এগুলো আমি একটা লিখিয়ে দিচ্ছি যে ক্ষেত্র প্রসারণ কাকে বলে। হ্যাঁ, মানে তিনটে আছে, তো আমি একটা জাস্ট লিখেছি, বাকি তোমরা বুঝে যাবা। ঠিক আছে, তাহলে লিখো কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকে ক্ষেত্র প্রসারণ বলে। ঠিক আছে, এটা হয়ে গেল ক্ষেত্র প্রসারণ কাকে বলে। এবার এটা ধরো ক্ষেত্রফল S, তাহলে এটা S1, এটা S2। ঠিক আছে, মানে এটার উষ্ণতা বৃদ্ধি করলাম, দিয়ে এটা S1 থেকে S2 হয়ে গেল, তাহলে এটার উষ্ণতা ছিল T1, এটার উষ্ণতা হয়ে গেল T2। ঠিক আছে, তাহলে দেখো আমি বলছি যে একটা কোনো ক্ষেত্রফল বরাবর কোনো পদার্থের উষ্ণতা যখন বৃদ্ধি করা হলো, তখন সেটা S1 থেকে S2 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এখানে যেমন আগেরটা করেছিলাম কি বার করব, প্রথমে আমরা বার করব দেখো যে উষ্ণতার পরিবর্তন, তারপরে বার করব আমরা ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে আগেরটা যেমন করছিলাম সেম উষ্ণতার পরিবর্তন, তাহলে উষ্ণতার পরিবর্তন কত আসবে তোমরা বলে দাও, উষ্ণতার পরিবর্তন আসবে T2 মাইনাস T1, যেমন আগেরটা ছিল। এবার নেক্সট আমরা দেখো ক্ষেত্রফলের পরিবর্তন কত আসবে, ক্ষেত্রফলের পরিবর্তন আসবে S2 মাইনাস S1, তাহলে S2 মাইনাস S1। ঠিক আছে, এবার আমরা দেখো যেমন আগেরটা করছিলাম S2 মাইনাস S1, ঠিক আছে, এটা সমানুপাতি হবে কি T2 মাইনাস T1 এর ক্ষেত্রে। ঠিক আছে, যেমনটা বললাম দেখো, আমরা উষ্ণতা যতটা বৃদ্ধি করব সেটার পরিবর্তনটা তত বেশি হবে, তার জন্য এখানে S2 মাইনাস S1টা যত বাড়বে T2 মাইনাস T1টাও তত বাড়বে, কারণ উষ্ণতা যত বৃদ্ধি পাবে তত আয়তনটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তার জন্য। তাহলে এবার
এটা একটা, আর একটা S2 মাইনাস S1, যেমন আগেরটা ছিল সেম, এটা আবার সমানুপাতিক হবে S1 এর সঙ্গে। আগে ছিল L1, এবার শুধু S1। এবার একসঙ্গে যখন লিখবো তাহলে কি পাবো, S2 মাইনাস, দেখো S2 মাইনাস S1 সমানুপাতিক, এখানে আসবে কি দেখো S1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। এবার বা দেখো এখানে S2 মাইনাস S1 সমানুপাতিক সমান, এবার এখানে সমানুপাতিকে সমান করলে কি আসছে, ধ্রুবক, এখানে আসবে বিটা। হ্যাঁ, যেমন আগেরটা আলফা এসেছিল, এখানে আসবে বিটা, তারপরে এখানে আছে S1, তারপরে আছে T2 মাইনাস T1। তার মানে অতএব আমরা যখন বিটা বার করব, দেখো এই যে আছে সেটা বিটা, এটাকে বার করব, তাহলে এবার কি এই S1 আর এটা গুণ আছে, এদিকে কি হয়ে যাবে ভাগ, তাহলে পাবো আমরা S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই দেখো এটা একটা সমীকরণ পেয়ে গেলাম। আগে যেমন সমীকরণ ছিল এটাও তোমাদের বইয়ে দেখাও আছে, কিন্তু প্রমাণ নাই, আমি প্রমাণ করে দেখালাম। তাহলে এই যে একটা কোনো জিনিসের মধ্যে দেখো যখন সেটার আয়তনটা বা দৈর্ঘ্য বা ক্ষেত্রফল যখন বৃদ্ধি পাবে, তার সমীকরণটা সেম সেমই আসবে। মানে আলফার ক্ষেত্রে আলফা সমান ছিল L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এখানে কি চলে এলো বিটা সমান দেখো S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। সমীকরণটা সেম থাকবে, তোমরা একটু প্রমাণটা দেখে নাও আর একটু ভালোভাবে মনে রাখো, তাহলেই হবে। এবার যেমন আগেরটাই আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বললাম, তাহলে এবার যে বিটা আছে সেটাকে কি বলা হবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। যেমন আগেরটা বললাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে এটাকে বলা হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। এবার যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যেমন আমরা আগেরটা বলেছিলাম যে দৈর্ঘ্য বরাবর হয়, তেমনি এটা ক্ষেত্রফল বরাবর হয়। তোমরা চাইলে সেখান থেকে লিখে নিতে পারো, আমি আর লিখছি না, ঠিক আছে। সেটা কি ছিল যে কোনো কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলের যে পরিমাণে ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় সেটাকে তার বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটা যেমন আগেরটা বলেছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে সেম যেমন আলফা এর বার করিয়েছিলাম, এবার সেম সেম বিটার ক্ষেত্রেও সেম হবে। তাহলে বিটা এর একক যদি বার করি সেম আসবে, তাহলে কি আসবে, দেখো বিটা সমান ছিল S2 মাইনাস S1 বাই সমীকরণটা কি ছিল S1 ইন্টু T2 মাইনাস T1। এবার দেখো এখানে কি ছিল S মানে ক্ষেত্রফলের একক কি হয় মিটারের স্কোয়ার, নিচে আবার ক্ষেত্রফল আছে মিটারের স্কোয়ার, উষ্ণতার একক কি হয় কেলভিন, তাহলে এটা কেটে গেল, আবার কেলভিন টু দি পাওয়ার মাইনাস হয়, তখন এটা হয়ে যাবে SI একক। সিজিএসটা যদি বার করি কি আসবে, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, এটা আসবে সিজিএস। সেম সেম আসছে, কারণ দেখো এখানে দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র বা আয়তন শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, কারণ ওপরে এগুলো কেটে যাচ্ছে দিয়ে শুধুমাত্র উষ্ণতাটা থাকছে, তার জন্য এটা শুধুমাত্র উষ্ণতা যেটা আছে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। তারপর ধরো আমরা মাত্রাটা নির্ণয় করলাম, তাহলে মাত্রা কত আসবে, সেম আসবে দেখো উপরে এটা উপরে যদি হয়ে যায় তাহলে কেলভিন, আচ্ছা আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে ক্ষেত্রফলের মাত্রা L স্কোয়ার, আবার নিচে আছে ক্ষেত্রফল L স্কোয়ার, আর উষ্ণতার মাত্রা কি বলেছিলাম থিটা, L স্কোয়ার কেটে যাবে আবার, তাহলে আবার চলে আসবে থিটা টু দি পাওয়ার -1। তাহলে যেমন আগেরটা ছিল সেম সেম আবার সেই এককটাই চলে এলো। তাহলে দেখো আলফা এবং যে বিটা আছে সেগুলোর ক্ষেত্রে সমীকরণটা একদমই সেম সেম আসে, সেটা মনে রাখবা, ঠিক আছে। এবার নেক্সট, এবার দেখো আমরা বললাম দৈর্ঘ্য বরাবর হলো, ক্ষেত্রফল বরাবর হলো। আচ্ছা এবার নেক্সট তোমরা দেখো আমাদের ডিসক্রিপশনে একটা প্লেলিস্ট আছে, তোমরা সেটা সেভ করে নাও। সেই প্লেলিস্টে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের ক্লাসের পেয়ে যাবে, ক্লাস 10-এর, মানে তোমাদের আর কোনো খুঁজতে হবে না, সেটা সেভ করে নাও। নিচে যেখানে ইউ লিখে আছে ইউটিউবে দেখো, সেখানে তোমরা সেটা পেয়ে যাবা, দিয়ে তোমাদের আর কিছু খুঁজতে হবে না, ঠিক আছে। নেক্সট এবার দেখো আমি বলছি যে আয়তন প্রসারণ, সেটা জানবো। যেমন আমরা বললাম দৈর্ঘ্য প্রসারণ, তারপর বললাম ক্ষেত্র প্রসারণ, এবার জানবো সেম আয়তন প্রসারণ। একটা কোনো জিনিসের যখন আয়তনটা বৃদ্ধি পায়, যখন সেটার উষ্ণতা ধরো আমরা বৃদ্ধি করলাম, তার জন্য আচ্ছা আয়তন মানে কি, যেটার ক্ষেত্রে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, আবার উচ্চতাও থাকবে, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন তিনটেই থাকবে সেটাকে তার বলা হয় আয়তন। যেমন ধরো এইভাবে আমি দুটো বক্স করে দেখালাম, এটার ক্ষেত্রে আয়তন ধরো V1, এটার V2, এবার এটার উষ্ণতা ছিল T1, এটা ছিল T2, যেমন আগেরটা বলছিলাম। মানে এখানে উষ্ণতার যে পরিবর্তন হবে সেটা আগেরটা যেমন ছিল সেটা আসবে T2 মাইনাস T1। আচ্ছা আর যে আয়তনের পরিবর্তনটা আসবে সেটা আসবে V2 মাইনাস V1, যেমন আগেরটা করছিলাম। এবার এটা যখন উষ্ণতা বৃদ্ধি হবে তখন এটার মানে আয়তনটা বৃদ্ধি পাবে, যে কোনো জিনিসের উষ্ণতা যখন বাড়ে সাধারণত সেটার আয়তনটা বাড়ে, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা যেমনটা লিখছিলাম উষ্ণতার পরিবর্তন, তাহলে উষ্ণতার পরিবর্তন বলো তোমরাই কি আসবে, আমি দুইবার করেছি, উষ্ণতার পরিবর্তন আসবে T2 মাইনাস T1, ঠিক আছে। নেক্সট এবার যদি আমরা
আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তনটা বার করি, সেটা আসবে কত, v2 মাইনাস v1। এবার একসঙ্গে যদি লিখি তাহলে কি আসবে, v2 মাইনাস v1 সমানুপাতি আসবে দেখো T2 মাইনাস T1। এটা কেন হলো, কারণ উষ্ণতার পরিবর্তনটা যত হবে তত আয়তনটা বৃদ্ধি পাবে। নেক্সট এবার আর একটা, যে v2 মাইনাস v1 সেটা সমানুপাতি হবে v1 এর সঙ্গে। কেন সমানুপাতি হলো, কারণ জানো তোমরা যে আয়তনটা যতটা বড় থাকবে সেটার উষ্ণতার পরিবর্তনটা বাড়লে সেটা আয়তনটা ততটাই বৃদ্ধি পাবে, তার জন্য মানে দুটোই বাড়ছে একসঙ্গে, তার জন্য সমানুপাতি। এবার একসঙ্গে যদি লিখি, একসঙ্গে লিখলে আমরা কি পাবো দেখো, যে v2 মাইনাস v1 সমানুপাতি v1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, এগুলো আমরা পেয়ে গেলাম। এবার যেমনটা হয় এখানে দেখো, এটা যদি একসঙ্গে যখন আমরা লিখব, দিয়ে এই সমানুপাতিকে যখন v2 মাইনাস v1 দিয়ে সমান করব, তখন একটা ধ্রুবক চলে আসবে, সেটা গামা বলা হয়। হ্যাঁ, এটা গামা। আচ্ছা, তাহলে এটা গামা, তারপর দেখো কি আছে, T2 মাইনাস T1। ঠিক আছে, এটা এবার যখন আমরা এটাকে আর একটা কি আছে, v1টা আছে, আমি এই সাইডে লিখে দিলাম। তাহলে এবার দেখো আচ্ছা, তাহলে আমরা এখানে কি বার করব, যে গামা আছে সেটা বার করব। তাহলে সেটা যদি বার করি তাহলে কত আসবে, v2 মাইনাস v1 বাই v1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটা আমরা দেখো ফাইনাল একটা সমীকরণ পেয়ে গেলাম। এটাও তোমাদের বইয়ে আছে দেখো। তাহলে এবার গামা সমান v2 মাইনাস v1 বাই v1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমরা জানবো। দেখো, এটার মানে হলো যখন একটা কোনো জিনিসের আয়তনের যখন পরিবর্তন হবে, তখন সেই যে সমীকরণ, মানে এটার সাহায্যে আমরা জানতে পারবো যে একটা পরিবর্তনের কারণে কতটা পরিমাণে আয়তনটা বাড়বে। ধরো আমি বললাম একটা মান 1 এলো এবং 2, তাহলে যেটা 2 মান আসবে সেই ক্ষেত্রে আয়তনটা বেশি প্রসারণ হবে। তো এটার সাহায্যে আমরা জানতে পারবো যে একটা পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে সেটার আয়তনটা কতটা পরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এই যে গামা সমান v2 মাইনাস v1 বাই, এটা তোমরা সমীকরণটা মনে রাখো। ঠিক আছে, এবার যে গামা সেটা কাকে বলে, সেটা মানে কাকে বলে সেটা বললাম, সেটাকে বলা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিনের ক্ষেত্রে তাহলে মানে তরলের ক্ষেত্রেও এগুলো আসে, তার জন্য বলছি। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখো। কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের যে প্রসারণ ঘটে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এটা আশা করছি বোঝা গেল, যে আমরা দেখো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করব, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তনটা যে পরিমাণে বৃদ্ধি পাবে সেটাকে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক বা যেটাকে গামা বলা হয় সেটা হবে। এবার নেক্সট দেখো বলবো যে এটার একক কি হবে, তারপরে মাত্রা কি হবে সেটা। তাহলে এবার দেখো আমরা যে এটার একক, হ্যাঁ এর একক, তাহলে আমরা সমীকরণটা কি পেলাম, দেখো গামা সমান পেলাম যে v2 মাইনাস v1 বাই v1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এবার যদি আমরা SI এককটা বার করি, তাহলে দেখো এখানে v মানে আয়তনের একক কি হয়, মিটার কিউব। নিচেও আয়তনে আসে, দেখো এখানেও আয়তন আছে, তো তার জন্য মিটার। এখানে উষ্ণতার একক কেলভিন, তাহলে এটা কেটে গেল, আবার কেলভিন টু দি পাওয়ার -1, এটা SI। CGS যদি বার করি, দেখো তাহলে এখানে সেন্টিমিটার হবে, সেন্টিমিটারে কিউব, বা নিচে এটাও হবে সেন্টিমিটার কিউব, আর উষ্ণতা CGS একক ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেটে গেল, তাহলে আবার চলে এলো ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এবার যদি আমরা মাত্রা আছে সেটা যদি বার করি, কি আসবে দেখো, মাত্রা মানে এখানে আয়তনের মাত্রা কি হয়, L কিউব, নিচেও আছে আয়তন সেটার L কিউব, আর উষ্ণতার মাত্রাটা কি হয়, থিটা, তাহলে L কিউব কেটে গেল, থিটা টু দি পাওয়ার -1, তাহলে এটা হয়ে গেল মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা দেখো তিনটে জিনিসের আলফা বিটা গামা সেগুলোর আয়তনের সমীকরণ, তারপর মাত্রা, প্রত্যেকটা জিনিস বার করলাম। এবার এখানে আমরা এই তিনটে সম্পর্ক, লাস্ট টপিক এটা জানবো, তারপরে তোমাদের শেষ হয়ে যাবে আজকের। ঠিক আছে, তাহলে এবার বলছি দেখো যে এই তিনটের যে সম্পর্ক, তো এখানে একটা সম্পর্ক আছে যে আলফা সমান হয়, দেখো বিটা বাই 2 সমান হয় গামা বাই 3, এটা একটা সমীকরণ। এটার মানে যে আলফা যে পরিমাণে হবে বিটাটা তার অর্ধেক হবে, ঠিক আছে, আর গামা তার
কি হবে মানে 1/3 অংশ। ঠিক আছে, তাহলে এটা একটা সমীকরণ যে আলফা সমান হয় β/2 সমান γ/3। তাহলে এই যে সমীকরণটা তোমরা ভালোভাবে মনে রাখো। এটা তোমাদের প্রমাণ নাই, এখন ক্লাস 12-এ আছে, তো আমি প্রমাণটা তাই করাবো না। ঠিক আছে, পরীক্ষায় গ্যারেন্টি আসবে না মাধ্যমিকে। তাহলে তার জন্য এটা একটা সমীকরণ তোমরা মনে রাখবা যে আলফা সমান β/2 সমান হয় γ/3। এটা তোমরা কমেন্টের মধ্যে বলো যে আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি হয়। আজকে পড়লাম, দেখি কে পারবা যে আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক। আচ্ছা, আমাদের ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যে ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেটা সেভ করে নাও, সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবা। আমি ক্লাস 7 থেকে 10 সব কিছু পড়াচ্ছি, তো তোমরা অবশ্যই দেখতে থাকো এবং এটা কমেন্টের মধ্যে বলো যে আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি হয়।